প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চলে আসলাম আমাদের বেসিক 3 ক্লাসে। বেসিক 1 এবং বেসিক 2 ক্লাস আমরা নিয়েছিলাম অজৈব যৌগের উপরে, অর্থাৎ অজৈব রসায়নের উপরে। বেসিক 3 ক্লাসটা হচ্ছে জৈব যৌগের উপর ভিত্তি করে। আপনাদের নন মেজর 12টা চ্যাপ্টারের মধ্যে, নন মেজর রসায়ন 1-এর 12টা চ্যাপ্টারের মধ্যে শেষের দিকের যে 2টা চ্যাপ্টার আছে সেটা আসলে জৈব যৌগ ভিত্তিক। 2টা চ্যাপ্টার হলেও আমাদের ফাইনাল পরীক্ষায় 40% কোয়েকশন এই 2 চ্যাপ্টার থেকে আসে। সেই হিসাবে আমাদের বেসিক 3 ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আর জৈব যৌগ স্বভাবতই আমাদের অনেকের কাছে একটু কঠিন মনে হয়। তো আমার বিশ্বাস আমরা যদি এই বেসিকটা একটু ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের কাছে টপিকটা সহজ হয়ে যাবে। এবং আমরা এই জৈব যৌগ বেসিক অর্থাৎ বেসিক 3 ক্লাসের পরেই আসলে আমাদের বেসিক ক্লাস শেষ। আমরা চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনায় চলে যাব। আমাদের দ্বিতীয় ক্লাসের একটু রেকর্ডের শেষের দিকে একটু প্রবলেম হয়েছিল। আমি চেষ্টা করব এই ক্লাসের শেষে আমাদের যে দ্বিতীয় ক্লাসের বা দ্বিতীয় বেসিক ক্লাসের শেষের দিকে যে সাউন্ড প্রবলেম ছিল ওই টপিকটা একটু বুঝিয়ে দেওয়ার। তাইলে চলেন আমরা বেসিক 3 ক্লাসটা শুরু করি। তো বেসিক 3 ক্লাসের প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব জৈব যৌগ ও হাইড্রোকার্বন। তারপরে আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন সমূহকে ফেরাফিন বলা হয় কেন? তারপরে আছে মিথেন থেকে ডেকেন পর্যন্ত যৌগগুলির আণবিক সংকেত, গাঠনিক সংকেত লেখা। তারপরে কেটিনেশন কি এবং কার্যকরী মূলক কি। মূলত এই টপিকগুলোর পাশাপাশি আরও অন্যান্য কিছু টপিক আমি আলোচনা করব, যার মাধ্যমে আমাদের জৈব যৌগের বেসিকটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। তাইলে চলেন জৈব যৌগ এবং হাইড্রোকার্বন আসলে কাকে বলে। এখন এই জৈব যৌগ রসায়ন একটা বিশাল পরিসর। এই জৈব যৌগটা আসলে কিভাবে উৎপত্তি হলো সেটা আমাদের একটু জানা প্রয়োজন। সর্বপ্রথম বিজ্ঞানী বার্জেলিয়াস 1807 সালের দিকে উনি ধারণা করেন যে সজীব উদ্ভিদ এবং প্রাণী, অর্থাৎ যাদের জীবন আছে, উদ্ভিদ এবং প্রাণীর দেহে যে সকল যৌগ উৎপন্ন হয় তাদেরকে আসলে জৈব যৌগ হিসেবে অভিহিত করা হয়। এর উপর ভিত্তি করে 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস একটা মতবাদ দেন, যেটার নাম প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। আসলে ওই মতবাদের মূল বিষয়টা ছিল সজীব উদ্ভিদ এবং প্রাণীর দেহে এক অদৃশ্য শক্তির প্রভাবে বা রহস্যময় শক্তির প্রভাবে জৈব যৌগ সমূহ তৈরি হয়। মূল কথা হলো জৈব যৌগ সমূহ ধারণা করা হইতো যে উদ্ভিদ এবং প্রাণীর দেহে স্বতঃস্ফূর্তভাবেই তৈরি হয়। মানে অদৃশ্য শক্তির প্রভাব বলতে আসলে বোঝানো হয়েছে সৃষ্টিকর্তারই এক রহস্যময় শক্তির প্রভাবে এটা তৈরি হয়। অর্থাৎ জৈব যৌগ ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। এটাই ছিল আসলে মূল বার্জেলিয়াসের মতবাদের মূল তত্ত্ব। তাহলে চলেন বিজ্ঞানী বার্জেলিয়াস উনি 1807 সালে এই জৈব যৌগের নিয়ে ভাবনা শুরু করেন যে উদ্ভিদ এবং প্রাণীর দেহে যে সকল যৌগ তৈরি হয় তারাই আসলে জৈব যৌগ। এর উপর ভিত্তি করে উনি 1815 সালে প্রাণ শক্তি মতবাদ উপস্থাপন করেন। কি মতবাদ? প্রাণ শক্তি মতবাদ। প্রাণ শক্তি মতবাদ অর্থাৎ উনি 1807 সালে যে টপিকটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন তার উপর ভিত্তি করে 1815 সালে উনি প্রাণ শক্তি মতবাদ উপস্থাপন করেন। এখন প্রশ্ন হলো যে প্রাণ শক্তি মতবাদ কি? এটাকে আমরা ভাইটাল ফোর্স থিওরি বলি। ভাইটাল ফোর্স থিওরি, ভাইটাল ফোর্স থিওরি বলি। তাইলে এক কথায় আমরা যদি বলি যে প্রাণ শক্তি মতবাদটা কি,
যে সজীব উদ্ভিদ ও প্রাণীর দেহে এক রহস্যময় শক্তির প্রভাবে জৈব যৌগসমূহ তৈরি হয়। সজীব উদ্ভিদ ও প্রাণীর দেহে এক রহস্যময় শক্তির প্রভাবে জৈব যৌগসমূহ তৈরি হয়। অর্থাৎ উনি বলতে চাইছেন যে জৈব যৌগসমূহ উদ্ভিদ এবং প্রাণীর দেহে রহস্যময় শক্তির প্রভাবে তৈরি হয়। আমরা ল্যাবরেটরিতে আসলে জৈব যৌগ তৈরি করা যায় না। এই পর্যন্ত মানে 1815 সাল পর্যন্ত এই ব্যাপারটাই আসলে বিজ্ঞানীদের ধারণায় ছিল। কিন্তু পরবর্তীতে 1828 সালে ফ্রেডরিক বুলার উনি আসলে কি করলেন জানেন? উনি আসলে লেড সায়ানাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সহযোগিতায় অ্যামোনিয়াম সায়ানেট যৌগ প্রস্তুত করতেছিলেন। উনি ওনার অজ্ঞাত সারেই আসলে এক বিশাল আবিষ্কার করে ফেলেন। আবিষ্কারটা কি? উনি লেড সায়ানেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সহযোগিতায় যখন অ্যামোনিয়াম সায়ানেট প্রস্তুত করেন এবং করছেনও, এই অ্যামোনিয়াম সায়ানেটকে উনি শুষ্ক করার জন্য তাপ দিচ্ছিলেন। ওনার অজ্ঞাত সারে আসলে অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিতে গিয়ে বিপত্তি তৈরি হয়। বিপত্তি বলবো না, যে একটা রসায়নের অন্যতম দারুণ মুক্ত হয়। ওই অ্যামোনিয়াম সায়ানেট থেকে আসলে ইউরিয়া প্রস্তুত হয়। আর এই সিম্পল এই বিক্রিয়ার মাধ্যমে অজৈব যৌগের সাথে জৈব যৌগের এক বিশাল সম্পর্ক স্থাপিত হয়। অর্থাৎ সর্বপ্রথম ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরি করা সম্ভব হয়। তাহলে আমাদের ফ্রেডরিক বুলার কি করছিলেন? লেড সায়ানেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে উনি অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করছিলেন এবং ওই অ্যামোনিয়াম সায়ানেটকে উনি যখন তাপ দিছিলেন বা শুষ্ক করার উদ্দেশ্যে, তখনই আসলে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া উৎপত্তি হয়। তাহলে আমরা মূল টপিকটায় চলে যাই, যে উনি কি করছিলেন? অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO, ওই অ্যামোনিয়াম সায়ানেটকে শুষ্ক করার জন্য উনি তাপ দিছিলেন। তাইলে কি হয়? এই অ্যামোনিয়াম সায়ানেট থেকে H2NCONH2, এই যে ইউরিয়া সার উৎপন্ন হয়। ইউরিয়া অ্যামোনিয়াম সায়ানেট। দেখেন, উনি আসলে ইউরিয়া তৈরির উদ্দেশ্যে ওনার অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দেয় নাই। উনি অ্যামোনিয়াম সায়ানেটকে আসলে শুষ্ক করার জন্য তাপ দিছিলেন এবং ওইটা থেকে আসলে একটা বিশাল যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি হয়ে যায়। এবং এই জন্যই এই ফ্রেডরিক বুলারকে আধুনিক জৈব রসায়নের জনক বলা হয়। ফ্রেডরিক বুলারকে কি বলা হয়? আধুনিক জৈব রসায়নের জনক বলা হয়। কেন বলা হয়? উনি সর্বপ্রথম ল্যাবরেটরিতে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করেন। তো এখন আসেন যে আসলে অজৈব যৌগ আর জৈব যৌগগুলো আসলে কি। এই জায়গায় দেখেন NH4CnO, NH4+ আর সায়ানেট CnO-। স্যার, এটা একটা আয়নিক যৌগের ফরম্যাট না? এটা ক্যাটায়ন, এটা কি অ্যানায়ন। আর এই জায়গায় ইউরিয়াটা হলো সমযোজী যৌগ। এখন আমরা আসলে বলতে চাচ্ছি যে এই অ্যামোনিয়াম সায়ানেটটা হলো অজৈব যৌগ, অজৈব যৌগ, আর এই ইউরিয়াটা হইলো জৈব যৌগ। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আসলে স্যার জৈব যৌগ জিনিসটা আসলে কি? আমরা যদি এক কথায় সংজ্ঞা দিতে যাই, যে জৈব যৌগ টপিকটা হলো কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে। এখন কার্বনের যৌগ সমূহকে যদি জৈব যৌগ বলে, তাহলে সেই সুবাদে তো এইটাও জৈব যৌগ এবং এইটাও জৈব যৌগ হয় না স্যার। এই জৈব যৌগের হওয়ার একাধিক শর্ত আছে। জৈব যৌগগুলো সাধারণত সমযোজী যৌগ হয়, একটা শর্ত। এবং যে সকল যৌগের মধ্যে আমাদের এই কার্যকরী মূলক টাইপের, যে হাইড্রোক্সিল গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, কার্বক্সিল অ্যাসিড মূলক, কিটোন ইত্যাদি থাকে, এরাও জৈব যৌগ হয়। এবং যেখানে কার্বনের শিকল ধর্ম বা কেটিনেশন ধর্ম প্রকাশ পায়। এখন চলেন আসলে এই অ্যামোনিয়াম সায়ানেট আসলে জৈব যৌগ নয় কেন? কারণ এটাও দেখেন আয়নিক যৌগ। আমরা তো একটা বললাম যে জৈব যৌগের একটা শর্ত হইলো যে সেটা কি হয়? সমযোজী যৌগ হয় এবং সেখানে সবগুলা বন্ধন সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। কিন্তু এই যে অ্যামোনিয়াম সায়ানেট, এটা আয়নিক ফরম্যাটের। তাই এই জায়গায় কার্বন থাকা সত্ত্বেও অ্যামোনিয়াম সায়ানেট কি না? জৈব যৌগ নয়। এমন আরো কিছু যৌগ আছে যাদের মধ্যে কার্বন থাকা সত্ত্বেও এরা জৈব যৌগ নয়। আমরা যদি একটু বলি, যেমন
কার্বনিক অ্যাসিড, আমাদের সফট ড্রিঙ্কসের মধ্যে যে অ্যাসিড কার্বনিক অ্যাসিড, কার্বন ডাইসালফাইড, হাইড্রোজেন সায়ানাইড, তারপরে ক্যালসিয়াম কার্বাইড, কার্বন ডাইঅক্সাইড, এই যে যৌগগুলা এবং অ্যামোনিয়াম সায়ানেট, এই যৌগগুলোর মধ্যে কার্বন থাকা সত্ত্বেও এরা কিনা জৈব যৌগ না। তাহলে স্যার আমরা জৈব যৌগ কাকে বলে? কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে। তবে এমন কিছু যৌগ আছে যাদের মধ্যে কার্বন থাকা সত্ত্বেও এরা কিনা জৈব যৌগ না। এই যৌগগুলো কি? কার্বনিক অ্যাসিড, কার্বন ডাইসালফাইড, হাইড্রোজেন সায়ানাইড, ক্যালসিয়াম কার্বাইড, কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়াম সায়ানাইড। এখন আসেন এইটা আসলে জৈব যৌগ কেন? আমরা যদি ইউরিয়ার গাঠনিক সংকেতটা একটু খেয়াল করি স্যার, এই জায়গায় নাইট্রোজেনের যোজনী 3, 3 দিকে তার বন্ধন আছে। একটু খেয়াল করেন তো স্যার, এই জায়গায় দেখেন তো সবগুলা বন্ধন সমযোজী বন্ধন না? এবং এই জায়গায় কার্বন, কার্বনের যোজনী 4, নাইট্রোজেনের যোজনী 3। এই যে এটা আয়নিক যৌগ, আয়নিক ফর্মেট যৌগ, আর এটা কি? সমযোজী যৌগ। তাই এটা কি? জৈব যৌগ বলি আমরা। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। এটা আসলে আমাদের ভূমিকা ছিল। তো জৈব যৌগ কাকে বলে? কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে। এই পর্যন্ত আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা প্রায় 90 লক্ষ। চিন্তা করছেন, একমাত্র কার্বনের প্রায় 90 লক্ষ যৌগ আমাদের আছে। এখন এই জৈব যৌগ কিভাবে আসলো, জৈব যৌগের ধারণাটা, আর সর্বপ্রথম ল্যাবরেটরিতে কে জৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করছে, আশা করি আমরা এই টপিকটা বুঝতে পারছি। এর মানে কি? আমরা যদি বলি যে প্রাণশক্তি মতবাদটা কি, সেটা আপনি বলতে পারলেন। ফ্রেডরিক বুলার কে জৈব রসায়নের জনক কেন বলা হয়? যে উনি আধুনিক জৈব রসায়নের জনক বলা হয়। কেন বলা হয়? যে উনি সর্বপ্রথম অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করেন, যেটা অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি হয়। এই আর কি জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। তাইলে চলেন আমরা প্রশ্নভিত্তিক পড়াশোনাটা একটু করি তাইলে। আচ্ছা, এখন আমরা জৈব যৌগ কাকে বলে আমরা সংজ্ঞাটা যদি এক কথায় বলি, যে কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে। জৈব যৌগ, কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে। কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে। জৈব যৌগ বলে। আসলে জৈব যৌগ হইতে হলে অবশ্যই কার্বন থাকা লাগবে। কিছু যৌগ আছে যাদের মধ্যে কার্বন থাকা সত্ত্বেও জৈব যৌগ না, আমরা একটু আগেই বললাম। কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে। মূলত কার্বন আছে এমন জৈব যৌগগুলা, যেমন মনে করেন CH4 মিথেন, CH3 ইথেন। আমি এইভাবে দিলাম, আমি চাইলে C2H6ও লিখতে পারতাম। আচ্ছা, মনে করেন প্রোপেন, C3H8 হবে। মিথেন, ইথেন, এটাকে আমরা শিকল সংকেত আকারে লিখলাম আর কি। মিথেন, ইথেন, প্রোপেন। তারপরে মনে করেন ইথানল, অ্যালকোহল জাতীয়, CH3 CH2OH, এই সবগুলোই কি? জৈব যৌগ। আমি বলছিলাম যে যাদের মধ্যে এই গ্রুপগুলো থাকবে তারাও আসলে জৈব যৌগ। তাহলে এই জায়গায় মিথেন, ইথেন, প্রোপেন, ইথানল সবগুলোই আসলে কি? জৈব যৌগ। পরের প্রশ্নটা যদি আমরা যাই, যে হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন কাকে বলে? এখন হবে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। সংজ্ঞাটা কি? শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেনের যৌগ সমূহকে, হাইড্রোজেনের যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন বলে। আচ্ছা স্যার, একটু দেখেন তো, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। আমরা একটু আগে যে জৈব যৌগ দিছিলাম, এই জৈব যৌগের 4টা জৈব যৌগের নাম লিখছিলাম, তাদের মধ্যে কোনগুলো হাইড্রোকার্বন দেখেন তো? মিথেন হাইড্রোকার্বন, ইথেন হাইড্রোকার্বন, প্রোপেন হাইড্রোকার্বন, কিন্তু ইথানল হাইড্রোকার্বন নয়। কারণ ইথানলের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া একটা ভিন্ন পরমাণু অক্সিজেন আছে। কি আছে? ভিন্ন পরমাণু অক্সিজেন আছে। তো এই যে
মিথেনের সাথে মানে জৈব যৌগের মূল পরমাণু যদি আমরা বলি কার্বন, তো কার্বনের ক্ষেত্রে প্রায় 98% জায়গায় আপনারা সবসময় হাইড্রোজেন দেখতে পাবেন। অর্থাৎ কার্বন যে জায়গায় আছে সেই জায়গায় হাইড্রোজেন আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য পরমাণু অক্সিজেন, সালফার, ফসফরাস এরকম অক্সিজেন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন এই পরমাণুগুলো পাওয়া যেতে পারে। এই যে জৈব যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া এই যে অন্য পরমাণুগুলো আছে এদেরকে আসলে বলা হয় হেটারো পরমাণু। জৈব যৌগে বলা হয় হেটারো পরমাণু। আমরা যখন ওই যে চাক্রিক যৌগ পড়তে যাব, বায়োমেট্রিক যৌগ, তখন এটা নিয়ে আরো আলোচনা আছে। তাইলে আমরা এই জায়গায় আরেকটা প্রশ্ন আমাদের ইন্টারমিডিয়েট লেভেলেও পড়ছিলাম, যে একটা প্রশ্ন ছিল যে প্রত্যেক হাইড্রোকার্বন জৈব যৌগ, কিন্তু প্রত্যেক জৈব যৌগ হাইড্রোকার্বন নয়। প্রশ্নটা হইতে পারে এরকম যে প্রত্যেক হাইড্রোকার্বন জৈব যৌগ, কিন্তু প্রত্যেক জৈব যৌগ হাইড্রোকার্বন নয়। প্রত্যেক জৈব যৌগ হাইড্রোকার্বন নয়। এই প্রশ্ন উত্তরটা আমরা আসলে এখন পড়ে ফেলতে পারি। আচ্ছা স্যার, তাইলে আমি এই প্রশ্নের উত্তর যদি আপনাকে যদি করা হয় এই প্রশ্নটা, তাহলে এই প্রশ্নের উত্তরটা আপনি কি লিখবেন? প্রথমে আপনি কি করবেন? জৈব যৌগের সংজ্ঞা দিবেন, যে কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে। জৈব যৌগ মনে করেন কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে। এই ক্ষেত্রে দুইটার নাম দিলেন, যেমন CH3, ইথেন, তারপরে ও ইথানল, CH3, CH2, ইথানল উভয়ই আসলে কি জৈব যৌগ। যে কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে, এই ক্ষেত্রে ইথেন এবং ইথানল উভয়ই জৈব যৌগ। তারপরে মনে হয় আপনি আবার হাইড্রোকার্বনের সংজ্ঞা দিলেন। হাইড্রোকার্বন এভাবে পয়েন্ট আকারে দিতে হবে না, আপনি সংজ্ঞাটা দিলেই হবে, প্যারাগ্রাফ আকারে লিখলেই হবে। যে হাইড্রোকার্বন কাকে বলে? যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। এই ক্ষেত্রে ইথেন ও ইথানলের মধ্যে ইথেন শুধু হাইড্রোকার্বন। কি বলছি? ইথেন হাইড্রোকার্বন, কিন্তু ইথানল হাইড্রোকার্বন নয়। কারণ ইথানলের মধ্যে কার্বন ও হাইড্রোজেন ছাড়া একটা ভিন্ন পরমাণু অক্সিজেন আছে। এর মানে আমরা আসলে কি বুঝলাম? যে আমার হাইড্রোকার্বনের মধ্যে আমি ইথেনের নামটাও আনতে পারি, কিন্তু ইথানলকে আনতে পারি না। তাইলে কি বুঝলাম? যে স্যার এই হাইড্রোকার্বনটা জৈব যৌগ হয়, জৈব যৌগ, কিন্তু প্রত্যেক জৈব যৌগ কিনা হাইড্রোকার্বন নয়। মানে আমি ইথানলকে কি বলতে পারবো না? হাইড্রোকার্বন বলতে পারবো না। তাই বলা যায় প্রত্যেক হাইড্রোকার্বন জৈব যৌগ, কিন্তু প্রত্যেক জৈব যৌগ কিনা হাইড্রোকার্বন নয়। আশা করি পারবেন। প্রথমে আপনি জৈব যৌগের সংজ্ঞা দিলেন, দেয়া এক্সাম্পল দিলেন যে ইথেন ও ইথানল উভয়ই জৈব যৌগ। পরে দিলেন হাইড্রোকার্বনের সংজ্ঞা, যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। এক্ষেত্রে ইথেন হাইড্রোকার্বন হইলেও ইথানল হাইড্রোকার্বন নয়, কারণ ইথানলের মধ্যে কার্বন ও হাইড্রোজেন ছাড়া একটা ভিন্ন পরমাণু অক্সিজেন আছে। তাই বলা যায় প্রত্যেক হাইড্রোকার্বন জৈব যৌগ, কিন্তু প্রত্যেক জৈব যৌগ কিনা হাইড্রোকার্বন নয়। তাইলে আমরা জৈব যৌগ এবং হাইড্রোকার্বন এই ব্যাপারটা আসলে বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা কথাই বলছিলাম যে এই যে জৈব যৌগ বলতে আসলে আমরা ওই যে হাইড্রোকার্বন বা তার জাতক গুলাই মূলত বুঝে থাকি। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, ওই টাইপের যৌগগুলোই আমি এই জায়গায় আলোচনা যাচ্ছি। এখন একটা কথা বলছিলাম যে স্যার জৈব যৌগের সংখ্যা প্রায় 90 লক্ষ। এই পর্যন্ত আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা প্রায় 90 লক্ষ, পুরাতন বই 80 লক্ষ ছিল। তো এই যে জৈব যৌগের এত বিশালতার আসলে কারণটা কি? জৈব যৌগের বিশালতার অন্যতম কারণ হলো কার্বনের কেটিনেশন ধর্ম। এখন আপনি বলতে পারেন যে স্যার কেটিনেশন ধর্ম কি? কেটিনেশন ধর্ম হলো একই মৌলের পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করার ধর্মকে কেটিনেশন ধর্ম বলে। আমি কি বলছি? কেটিনেশন কাকে বলে? একই মৌলের পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করার ধর্মকে কেটিনেশন বলে। এখন এই কেটিনেশন ধর্মটা সবচেয়ে বেশি প্রদর্শন করে কার্বন পরমাণু। তাইলে কেটিনেশনটা আসলে কি স্যার? আমরা যদি একটু সংজ্ঞাটা পড়ে ফেলি। কেটিনেশন
সংজ্ঞাটা এরকম, একই মৌলের পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করার ধর্মকে কেটিনেশন বলে, মানে ছোট বড় অনেক শিকল গঠন করা। আচ্ছা, আমি যদি আপনাকে একটু বলি, মনে করেন অকটেন, অকটেনের সংকেত হইল C8, কার্বন যদি 8টা হয় তাহলে যদি 8 দুগুণে 16, 8 দিয়ে 18, এই যে স্যার অকটেন। এখন এই অকটেনের গাঠনিক সংখ্যা যদি আমি লিখতে চাই, 8টা কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 3, 4, 5, 6, 7, 8। স্যার এই টাইপের যে শিকল, এর আগে কি আপনি কোথাও কোনো পরমাণুর ক্ষেত্রে দেখছেন? ওই রকম আসলে আর কোনো পরমাণুর ক্ষেত্রে দেখা যায় না। এরকম কার্বন অনেক লম্বা লম্বা শিকল গঠন করে, জৈব যৌগে আমরা অসংখ্য যৌগ এরকম দেখতে পাই। তো এই যে বৈশিষ্ট্য, এটাকে আসলে বলা হয় কি? কেটিনেশন ধর্ম। একই মৌলের পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করার ধর্মকে কি বলা হয়? কেটিনেশন। এই কেটিনেশন ধর্ম সবচেয়ে বেশি প্রদর্শন করে কে? কার্বন পরমাণু। সিলিকন, সালফার এবং বোরন অল্প পরিমাণে কেটিনেশন ধর্ম প্রদর্শন করে। তাইলে আমরা আসলে কেটিনেশনের ব্যাপারটা পড়ে ফেলছি, জৈব যৌগ এবং হাইড্রোকার্বনের টপিকটা পড়ে ফেলছি। এখন আমরা আসলে চলে যাব এই অ্যালকেন, এলকিন এবং অ্যালকাইন, তারপরে মিথেন থেকে ডেকেন পর্যন্ত যৌগগুলোর গাঠনিক সংকেত আমরা দেখব। এখন আমরা কেটিনেশন সবচেয়ে বেশি প্রদর্শন করে কার্বন, একটু আগে বললাম। এখন চলেন আমরা আসলে এই জৈব যৌগের অনেক শ্রেণী বিভাগ আছে, আমরা টপিক ওয়াইজে আলোচনা করব। তবে এই মুহূর্তে সিম্পল আমার বেসিকের জন্য যতটুকু দরকার আমি তাই আলোচনা করতেছি। তো জৈব যৌগ বা হাইড্রোকার্বন, আমরা একটু আগে যে হাইড্রোকার্বনের কথা বললাম, তো এই হাইড্রোকার্বনকে আমরা আসলে হাইড্রোকার্বন, এদের মধ্যে আবার এলিফেটিক আছে, এরোমেটিক আছে। তো এই জায়গায় এলিফেটিক নিয়ে আলোচনা। তো হাইড্রোকার্বনকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি এলিফেটিকের মধ্যে। সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন আবার আপনার প্রশ্ন হতে পারে যে স্যার সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা, কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। কার্বন কার্বন মানে কার্বন পরমাণুগুলো যে শিকল গঠন করে, যে জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, তারাই আসলে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এদের মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোন শ্রেণীটা হইতে পারে? অ্যালকেন শ্রেণী। এখন অ্যালকেন কাকে বলে? কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলে। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে আমি দুইটা শ্রেণী পাইতে পারি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আসলে কাকে বলে, এইটাও একটা ব্যাপার। অসম্পৃক্ত হইল কার্বন কার্বন দ্বিবন্ধন ও ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে, অর্থাৎ যে সকল যৌগের কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আছে, তারাই আসলে অসম্পৃক্ত। তো এই অসম্পৃক্তর মধ্যে পড়তে পারে এলকিন, এলকিন শ্রেণীটা, এলকিন আর অ্যালকাইন। আচ্ছা স্যার, আমরা এখন এই তিনটা সংজ্ঞা আগে শিখি। যে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলে, অর্থাৎ এই যৌগটা আমরা যখন গাঠনিক সংকেত লিখবো দেখবো যে কার্বন আর কার্বন কি একক বন্ধন, বাকি তিনটা হাত খালি থাকবে। কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলে। এলকিন কাকে বলে? কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট, কার্বন কার্বন দ্বিবন্ধন, তার দুই হাত খালি থাকবে। অ্যালকাইন কাকে বলে? কার্বন কার্বন ত্রিবন্ধন। তাহলে আমরা সংজ্ঞাগুলো পারবো। কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলে, কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে এলকিন বলে, কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকাইন বলে। এখন আপনাকে একটা যে কোনো একটা যৌগ দেওয়া হলো, যে মনে করেন আমি আপনাকে দিলাম C4H6। এখন আপনাকে বললাম যে আসলে এই যৌগটা কি, এই যৌগটার নাম কি, তাই আপনি কনফিউশনে পড়ে যাচ্ছেন। এখন এই টাইপের যৌগগুলো আমাকে শনাক্ত করা অতীব জরুরি, কারণ আমি যখন জৈব যৌগ পড়তে যাব তখন আমি আসলে যৌগটা যদি না জানি, আণবিক সংকেত থেকে যদি যৌগটা সম্পর্কে আইডিয়া না নিতে পারি, তাহলে আমি গাঠনিক সংকেত লিখতে পারবো না। আর গাঠনিক সংকেত লিখতে না পারলে এর বিক্রিয়ার কৌশল সম্পর্কে আমি জানতে পারবো না।
তাইলে চলেন স্যার অ্যালকেন, আমরা অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, মানে আমরা অ্যালকেন গুলো এই সূত্র দিয়ে গঠন করব। এখন আসলে এইগুলা কি, আমি আরেকটা প্রশ্ন দিয়েছিলাম যে মিথেন থেকে ডেকেন পর্যন্ত যৌগগুলা, এক কার্বনের যৌগ মিথেন CH4, মিথেন, 2 কার্বন ইথেন C3H8, প্রোপেন C4H10, বিউটেন C5H, কি হবে বলেন তো? কার্বন যদি 5টা হয়, হাইড্রোজেন কি হবে? ওই যে সূত্র দিয়া 5 দুগুণে 10 আর 2 12, এটার নাম পেন্টেন। এখন স্যার এইভাবে আপনি মিথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, আরো আছে আনডেকেন, ডুডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, মানে 15। আমি ওইদিকে আর যাব না, আমরা 10 পর্যন্ত আপাতত শিখি। মিথেন মানে 1 কার্বন, ইথেন 2 কার্বন, প্রোপেন 3 কার্বন, বিউটেন 4 কার্বন। তো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। আমি যদি হেক্সেন লিখতে চাই C6H, কি হবে বলেন তো? 12 আর 14। পরে হেপটেন C7, কি হবে বলেন তো আপনারা? 7 দুগুণে 14 16। অক্টেন C8, 8 দুগুণে 16 আর 2 কি হবে? 18। ননেন C9H, কি হবে বলেন তো? ডেকেন কি হবে? C10H22। তাইলে আমার কি নামগুলা লেখা লাগবে? আপনারা লিখে ফেলবেন যে আমি বলতেছি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। এই যে স্যার মিথেন থেকে ডেকেন পর্যন্ত যৌগগুলো আণবিক সংকেত। এখন আমরা আরেকটা কাজ করে ফেলি, পরে আমি যাচ্ছি ওইদিকে, যে এইভাবে যে মিথেন থেকে ডেকেন পর্যন্ত আপনাকে এখন বলা হলো যে আপনি পেন্টেনের গাঠনিক সংকেত লেখেন, পেন্টেনের গাঠনিক সংকেত। যেহেতু এটা অ্যালকেন, অ্যালকেন কাকে বলে? কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলে। তা আপনার মাথায় রাখা লাগবে যে C5H12 এটা হলো অ্যালকেন, মানে CnH2n+2 সূত্র মানছে। তার গাঠনিক সংকেত আমরা আসলে কি লিখবো? কার্বন কয়টা? 1 2 3 4 5, 5টা কার্বন। পেন্টেন মানে 5 কার্বন, পেন্টা। এখন যেহেতু এটা অ্যালকেন, সবগুলোতে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এখন কার্বনের বাকি হাতগুলো আমরা পূর্ণ করে ফেলবো। দেখেন তো এই জায়গায় কার্বনের কয় হাত? খালি 3 হাত, মানে কার্বনের যোজনী 4, তার কয় হাত? খালি 2 হাত, 2 দিকে 2টা চলে গেছে। তার কয় হাত? খালি 2 হাত। CH3, CH2, 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 CH3। দেখেন তো হয়েছে কিনা? এটাকে আমরা বলি আণবিক সংকেত, এটাকে বলি আমরা গাঠনিক সংকেত, আর এটাকে আমরা চেইন বা শিকল আকারে প্রকাশ করি। সাধারণত আমরা যে কোনো যৌগের সংকেত এই ফর্মেটেই লিখবো জৈব যৌগের ক্ষেত্রে। তাইলে এখন আপনি এইভাবে পারবেন না। হেপটেন যদি বলি, আগে 7টা কার্বন দিলেন, দিয়া তারপর ওই দেখেন C5 আর H কি হয়ে গেছে? 12 হয়ে গেছে। আপনি হাইড্রোজেন হিসাব করলে 12টা পেয়ে যাবেন। তাইলে এইভাবে আমরা মিথেন থেকে ডেকেন পর্যন্ত সবগুলা যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত লিখতে পারবো, এমনকি শিকল সংকেতও লিখতে পারবো। তাহলে আমাদের এই প্রশ্নটা শেষ। আরেকটা জায়গায় আমরা চলে যাই, স্যার অ্যালকেন সমূহকে ফেরাফিন বলা হয় কেন? এই প্রশ্নটা এই জায়গায় আসলে শেষ হয়ে যাবে। দেখেন, প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন। স্যার অ্যালকেন কাকে বলে? যে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট। এই যে অ্যালকেনের মধ্যে একটু গাঠনিক সংখ্যাটা আপনি খেয়াল করেন, কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন একক বন্ধন বিদ্যমান, মানে সিঙ্গেল বন্ড। এই সিঙ্গেল বন্ডগুলো হলো শক্তিশালী সমযোজী সিগমা বন্ধন। কি বলছি? শক্তিশালী সমযোজী সিগমা বন্ধন, সমযোজী সিগমা বন্ধন। এখন স্যার আপনি যে অ্যালকিন, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে একটা সিগমা একটা পাই। অ্যালকাইন, অ্যালকাইনের ক্ষেত্রে একটা সিগমার বাকি 2টা পাই, মানে একক বন্ধনের পরে যে বন্ধনগুলো হবে সেগুলো পাই বন্ধন। পাই বন্ধনগুলো দুর্বল হয়, কিন্তু অ্যালকেনে কি কোনো পাই বন্ধন আছে স্যার? মানে তার কোনো দুর্বল জায়গা নাই। এই জন্যই সে সহজে অন্য কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাই অ্যালকেনকে আসলে কি বলা হয়? প্যারাফিন বলা হয়। তাহলে আমরা যদি উত্তরটা কিভাবে লিখি, যে অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয় কেন? আপনি বলবেন যে অ্যালকেনে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন শক্তিশালী,
একক বন্ধন বিদ্যমান। এই শক্তিশালী একক বন্ধনগুলো হলো সিগমা বন্ধন। এই শক্তিশালী একক বন্ধনের কারণে অ্যালকেন সমূহ সহজে অন্য কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই তাদেরকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ কি? এদেরকে প্যারাফিন বলা হয়, প্যারাফিন। এই শব্দের অর্থ কি? আসক্তিহীন। তাই আসলে এই আসক্তিহীন এই অ্যালকেন সমূহ সহজে অন্য কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই তাদেরকে প্যারাফিন বলা হয়। তাইলে স্যার আমরা আসলে এই 4টা টপিক পড়ে ফেলছি। অ্যালকেন সমূহকে কেন প্যারাফিন বলা হয়, মিথেন থেকে ডেকেন পর্যন্ত যৌগগুলার আণবিক সংকেত, গাঠনিক সংকেত। আচ্ছা, তাইলে আমি এই অংশটা একটু মুছে ফেলি। আমরা অ্যালকেনের সাধারণ সংকেত কি লিখলাম স্যার? CnH2n+2। আচ্ছা, এটা একটা সাধারণ সংকেত আছে, এটা আমরা পরবর্তীতে জানবো। এটাকে আবার RH লেখা যায়, মানে অ্যালকেনটাকে অ্যালকাইল আবার একটা হাইড্রোজেন দিয়ে অ্যালকেন প্রকাশ করা যায়। এটা পরে আলোচনা করব। তো অ্যালকেন গেল। এখন অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। তাহলে আমরা একটু মার্ক করে নিই। অ্যালকিন আমরা CnH2n দিয়ে নির্ণয় করব, অ্যালকাইন CnH2n-2। একটু মনোযোগ সহকারে দেখেন স্যার, অ্যালকেনের প্রথম সদস্য মিথেন। আমি যদি এটা লিখি যে প্রথম সদস্যগুলা, প্রথম সদস্য এই CH4, কিন্তু অ্যালকিনের প্রথম সদস্য কিন্তু মিথেন না, এর প্রথম সদস্য হলো ইথিন C2H4। এই অ্যালকাইনের প্রথম সদস্য হলো ইথাইন C2, কি হবে বলেন তো? 4 থেকে 2 গেলে কি 2, ইথাইন। একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় অ্যালকেনের প্রথম সদস্য 1 কার্বন বিশিষ্ট, কিন্তু অ্যালকিনের প্রথম সদস্য 1 কার্বন বিশিষ্ট হইতে পারে না। কেননা অ্যালকিনের সংজ্ঞা ছিল কার্বন কার্বন দ্বিবন্ধন, তো মিথেনের মধ্যে কার্বন তো একটা, এই জায়গায় তো কার্বন কার্বন দ্বিবন্ধন হওয়া সম্ভব না, তাই 1 কার্বন বিশিষ্ট অ্যালকিন হইতে পারে না। তাই আমাদের যে দ্বিতীয় সদস্যটা ছিল C2H6 ইথেন, এই ইথেন, অথচ অ্যালকিনের প্রথম সদস্য হইল ইথিন। এখন আমি যদি দ্বিতীয় সদস্য বলি তাহলে এটা হবে প্রোপিন, এটার দ্বিতীয় সদস্য যদি বলি এটা হবে কি প্রোপাইন। তাহলে আমি তীর চিহ্ন এই জায়গায় না দিলে আমার হচ্ছে। ওকে স্যার, তাইলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে অ্যালকিনের প্রথম সদস্য কি ইথিন। তা আমি যদি বলি দ্বিতীয় সদস্য কি, এটা আমি বললাম প্রথম সদস্য। আমি যদি বলি দ্বিতীয় সদস্যটা কি হবে C3, মানে প্রোপিন হবে C3, কি হবে H6। আমি যদি বলি তৃতীয় সদস্য কি হবে C4H8। আমি যদি বলি C5H10। এগুলার নাম কি? ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টেন। আমি যদি বলি C6H কি হবে 12, হেক্সিন। C7H14, হেপটিন। C8H16, অক্টিন। আশা করি আমরা আসলে বিষয়টা বুঝতে পারছি। অনুরূপভাবে অ্যালকাইন, এটা হলো ইথাইন। আমি যদি বলি প্রথম সদস্য আমাদের ইথাইন, আমি যদি বলি দ্বিতীয় সদস্য আসলে কি C3H কি হবে বলেন তো? এই জায়গায় যদি 3 হয়, 3 দুগুণে 6 থেকে 2 গেলে 4, এটার নাম প্রোপাইন। তৃতীয় সদস্য কি হবে বলেন? C4H, 8, 4 দুগুণে 8 থেকে 2 গেলে কি 6, বিউটাইন। তারপরে মনে করেন পেন্টাইন কি হবে বলেন তো? 5 দুগুণে 10 থেকে 2 গেলে 8, পেন্টাইন। C6, আর 16 থেকে 2 গেলে কি 10, হেক্সাইন। তাহলে এই যৌগগুলোর নাম কি? ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন ইত্যাদি। এখন আপনার একটা প্রশ্ন দিতে পারে, স্যার আমি এদের গাঠনিক সংকেত আসলে কিভাবে লিখবো? আমি একটা একটা দেখাই দিচ্ছি। আপনার মনে করেন এই যৌগটার নাম কি? C5H10। কোন সূত্র মানছে? অ্যালকিন। C5H10 মানে দ্বিগুণ হয়। 5 দিয়ে আমরা আসলে বুঝি পেন্টেন থেকে আসছে, তো পেন্টেনের ইন মানে হলো পেন্টিন,
তা আমি এই পেন্টিনটা আসলে কিভাবে গাঠনিক সংখ্যা দিব, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন, এই যে 4 5 কার্বন, এবং আপনি দেখছেন এটা অ্যালকিনের সূত্র মানছে যে কোনো এক জায়গায় একটা কি আছে, দ্বিবন্ধন আছে, তাহলে আমরা এই দ্বিবন্ধনটাকে দিয়ে দিলাম, যে কোনো এক জায়গায় দিতে পারি, আমরা সবসময় ডাইনের সাথেই দিব। এখন দেখেন তো তার হাতকালি কয়টা, তার হাতকালি 2টা, এর মানে 2 দিকে 2টা হাইড্রোজেন দেবো, উপরে নিচে যে কোনো জায়গায় দেন সমস্যা নাই। ওর হাতখালি কয়টা, একটা দিলাম, তার হাতখালি 2টা, মানে 4 হাত হইতে যা বাকি থাকে আর কি। এখন আমরা কিভাবে লিখবেন দেখো তো, CH3 CH2 CH2 CH ডবল বন্ড CH2 হয়ে গেছে স্যার এটার নাম। এটা 5 কার্বনের পেন্টিন। ওখানে আপনি নিশ্চয়ই হেক্সিন হেপটিন আগে 6টা কার্বন দিয়ে দিবেন, তারপরে যে কোনো এক জায়গায় দ্বিবন্ধন দিয়ে বাকি হাতগুলো আপনি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে ফেলবেন। আশা করি এই টাইপে আপনি এই জায়গায় মনে করেন বিউটাইনের কথাই বলেন, বিউটাইন 4 কার্বন থেকে আমরা বুঝতে পারছি এটা বিউটেন থেকে আসছে, আর সূত্র যখন CnH2n-2 তখন এটা অ্যালকাইন। তাহলে বিউটাইনের গাঠনিক সংখ্যা আমরা কিভাবে লিখবো, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 4 কার্বন। যেহেতু এটা অ্যালকাইন, যে কোনো এক জায়গায় ত্রিবন্ধন আছে, আমি যে কোনো জায়গায় দিতে পারি, তাই সবসময় আমরা ডাইনেই দিই। ওর হাত খালি কটা আছে, 3টা চলে গেছে, আছে একটা। ওর কোনো হাত খালি নাই, 3 আর 1 4 হয়ে গেছে। এই কার্বনের 2 হাত খালি আছে, 2টা হাইড্রোজেন দিই, ওর 3 হাত খালি আছে। দেখেন আমার C4H কিন্তু 6 হয়ে গেছে, তাহলে এটা শিকড় সংখ্যাটা কি হবে, CH3 CH2 C triple bond CH। আশা করি আপনি বুঝতে পারছেন যে বিউটাইন। এখন এই টাইপের আপনি যে কোনো যৌগের গাঠনিক সংকেত লিখতে পারবেন। তাইলে আমরা আসলে কি বুঝলাম স্যার, যে কোনো একটা যৌগ যদি আপনাকে দেওয়া হয়, মনে করেন আমি C7H12 দিলাম, এখন আসলে এই যৌগটা কি, আপনি স্বাদ দেখে বুঝতে পারছেন এটা হেপটেন, হেপটেন না হেপটিন না হেপটাইন। আপনি মনে মনে কি করবেন, এই যৌগটা চিনতে পারাটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। মনে মনে আপনি কি করবেন, এই যে এই যৌগটা দেয়া অ্যালকেন এলকিন এবং অ্যালকাইন, এই সূত্রগুলো আপনি অ্যাপ্লাই করলেন। তো দেখেন তো C7H12 এটা কি হয় এই সূত্র মানে না, CnH2n-2 দেখেন তো এটা কি অ্যালকেন হয়, এই সূত্র মানে নাই। এই সূত্র মানলে হইতো C7 আর এটা হইতো 16 হইতো, এটা হয় নাই, সুতরাং এটা হেপটেন না। দেখেন তো এটা মানে কিনা না, 7 দুগুণে 14 হইতো, মানে এটা হেপটিন না। দেখেন তো এটা মানে কিনা, হ্যাঁ এটা মানছে, এর মানে এই যৌগটার নাম হইলো হেপটাইন। আসলে স্যার আমরা কি বুঝতে পারছি, এখন হেপটাইনের গাঠনিক সংখ্যা যদি আপনি লিখতে যান, 7টা কার্বন দিবেন, দিয়ে এক জায়গায় ত্রিবন্ধন দিয়ে বাকিগুলা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে ফেলবেন। আশা করি আমরা অ্যালকেন এলকিন এবং অ্যালকাইন এই টপিকটা আসলে বুঝতে পারছি। ঠিক আছে, আমরা একটু মুছে ফেলি। তা আমরা আসলে এই জায়গা থেকে বুঝতে চাইছি যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি, এবং অ্যালকেন এলকিন অ্যালকাইনগুলো আমরা আলাদাভাবে কিভাবে চিনব। নিচের অংশগুলো আর একটু মুছি। এখন আমাদের যে লাস্ট টপিকটা আছে কার্যকরী মূলক। চলেন কার্যকরী মূলক। তো কার্যকরী মূলক আসলে জৈব যৌগের মূল গুরুত্বপূর্ণ টপিকটাই আসলে কার্যকরী মূলক। এখন এই কার্যকরী মূলক কি, আপনি যে কোনো একটা যৌগ দেখলেন, এই জৈব যৌগের কার্যকরী মূলক আর আমাদের মানুষের ফেস একই কথা। যেমন আপনার সাথে আমার দেখা হইলো, বা আপনি নতুন একজন মানুষের সাথে দেখা হইলো, পরে আরো 5-7 দিন পরে আপনি দেখলেন, আচ্ছা উনাকে কি উনার মুখ দেখে চিনবেন না উনার বডি দেখে, মানে আপনি পিছন থেকে দেখছেন, আপনি কি চিনবেন? একদিনের জন্য দেখা হয়েছিল এর আগে, আপনি ওনাকে চিনতে পারবেন না। এই কার্যকরী মূলকটা আসলে ফেস, কিন্তু আপনি মুখটা যদি দেখেন তাহলে আপনি মনে হবে এই মানুষটাকে কোথায় জানি দেখছি, এরকম হবে না। তা আসলে আমরা পরিচয় বহনের ক্ষেত্রে আমাদের ফেস বা মুখটা গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার হিসাবে কাজ করে, আমি যদি বলতে চাই। তাইলে কার্যকরী মূলক, যেমন আমি একটা যে কোনো একটা যৌগ দেখলেন আপনি কোথাও লেখা, যেমন CH3 CH2 CH2 COOH, আপনি যখনই আমি আসলে COOH লিখছি তখনই আপনি আসলে বুঝতে পারছেন যে এটা হলো জৈব অ্যাসিড, কিন্তু এর আগে আপনি বুঝতে পারেন নাই যে এটা অ্যাসিড। মনে করেন
আচ্ছা আমি 2 কার্বনেরটা দিয়েই আসলে বলি, সমস্যা নেই। মনে করেন CH3 CH2 CHO, এটা মনে করেন 3 কার্বনের। এই CHO দেখে আমি বুঝতে পারছি এটা অ্যালডিহাইড জাতীয় যৌগ। আমি যদি এই জায়গায় আরেকটা দিই, মনে করেন CH3 CH2OH, এইটা দেখে আমি বুঝতে পারছি এটা অ্যালকোহল জাতীয় যৌগ। এর মানে আসলে কি, আমরা এই যে OH, এই জায়গায় COOH, এই জায়গায় CHO, এই জায়গাগুলাই আসলে এই যৌগের পরিচয় বহন করে। শুধু পরিচয় বহন করে না, এই অ্যালকোহল কোন ধরনের বিক্রিয়া দিবে, যেমন অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড বানানো যায়, অ্যালডিহাইডকে জারিত করলে আবার জৈব অ্যাসিড বানানো যায়। এর মানে এই যৌগের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব এই OH এর, এই যৌগের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব COOH, এই যৌগের মধ্যে CHO। এখন আমরা আসলে কার্যকরী মূলকের সংজ্ঞাটা লিখতে পারি যে স্যার অনেকগুলা কার্যকরী মূলক জৈব যৌগের মধ্যে প্রয়োজন, তবে আমাদের বেসিক লেভেলে যেগুলো প্রয়োজন আমি সেটাই দিছি আর কি, কার্যকরী মূলক। এখন একটা জিনিস দেখেন স্যার, আপনি এইদিকে যাই থাকুক না কেন, COOH দেখার পরে আপনি মনে করছেন এটা জৈব অ্যাসিড, ওই যে ভিনেগারের মধ্যে আছে, তারপর আমরা যে ল্যাকটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, আমরা এই ওষুধ এই COOH দেখলে আমাদের মাথায় আসে এটা একটা দুর্বল অ্যাসিড এবং আমরা এগুলা খেতে পারি, অন্যান্য অ্যাসিড খাইতে পারি না সাধারণত। তাইলে আমরা আসলে কি বুঝলাম যে কার্যকরী মূলক এদেরকেই আসলে কার্যকরী মূলক বলে। এই OH একটা কার্যকরী মূলক, অ্যালকোহলীয় মূলক, এটা কার্বক্সিল অ্যাসিড মূলক, এটা অ্যালডিহাইড মূলক। এখন আমরা যদি এই সংজ্ঞাটা দিতে চাই, যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক, পরমাণু বা পরমাণু গুচ্ছ এইভাবে বলতে পারি, যে সকল পরমাণু বা পরমাণু গুচ্ছ বা মূলক জৈব যৌগে উপস্থিত থেকে যৌগটির ভৌত রাসায়নিক ধর্ম, এমনকি তার রাসায়নিক বিক্রিয়া কি করে নির্ধারণ করে, তাদেরকে কার্যকরী মূলক বলে। তা আমরা এটা যদি এইভাবে একটু সংজ্ঞাটা লিখি, যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক, যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক, যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক যৌগের অণুতে বিদ্যমান থেকে, যৌগের অণুতে বিদ্যমান থেকে বা উপস্থিত থেকে, বিদ্যমান থেকে যৌগটির ভৌত ও রাসায়নিক ধর্ম, ভৌত ও রাসায়নিক ধর্ম, ভৌত রাসায়নিক ধর্ম মানে ভৌত রাসায়নিক ধর্ম বলতে কার্যত যৌগটির বিক্রিয়া, যৌগটির রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে, রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে বা যৌগটির বিক্রিয়া নির্ধারণ করে তাদেরকে কার্যকরী মূলক বলে, কার্যকরী মূলক বলে। এর মানে আমার এই যৌগের মধ্যে এই অ্যালকোহলই বৈশিষ্ট্য প্রদর্শন করে। অ্যালকোহল বললে আমরা মনে করতে পারি যেগুলো আমাদের জন্য হারাম জিনিস, খেতে পারি না বা খাওয়া উচিত না অতিরিক্ত পরিমাণে, যদিও আমরা বিভিন্ন ওষুধ শিল্প, যে আমরা সিরাপ টিরাপ খাই, এগুলোর মধ্যে অ্যালকোহল আছে, জৈব দ্রাবক হিসেবে এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা যাই হোক, তো প্রয়োজনীয় অতিরিক্ত খাওয়া মানে ওষুধ হিসেবে খাওয়া যায়, অতিরিক্ত খাওয়া উচিত না। তো অ্যালকোহল আমরা, এর মানে কি ওই ওয়েস্টটা দেখার সাথে সাথে আমার চলে আসতেছে যে অ্যালকোহল এটা হারাম জিনিস, আমরা খাবো না। তারপরে COOH দেখার পরে মনে হচ্ছে জৈব অ্যাসিড, টক জাতীয় এরকম একটা ব্যাপার আমাদের ধারণায় চলে আসে। আর CHO অ্যালডিহাইড, এর মানে এই পরমাণু গুচ্ছগুলাই এই যৌগের পরিচয় বহন করে এবং এই যৌগটা কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে এটা নির্ধারণ করে। তাই আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক যৌগের অণুতে বিদ্যমান থেকে যৌগটির ভৌত রাসায়নিক ধর্ম কার্যত যৌগটির রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে তাদেরকে কার্যকরী মূলক বলে। আমি এই জায়গায় কয়েকটা কার্যকরী মূলকের কথা বলছি, আমার কার্যকরী মূলকের গাঠনিক সংখ্যাটা একটু জানা লাগবে, তাইলে আসলে আমরা তাদের বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা আমরা বুঝতে পারবো। তাইলে স্যার আমরা এই জায়গায় কি পড়ে ফেলছিলাম, অ্যালকেন পড়ে ফেলছিলাম লাস্ট টপিক। তাইলে আমি একটু দিয়ে দিই আমাদের পরিচিত যৌগগুলা, যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক, অ্যালকোহল
আমি যদি বলি অ্যালডিহাইড, জৈব অ্যাসিড মানে কার্বক্সিল অ্যাসিড মূলক আর কি, জৈব অ্যাসিড গুলার। পরে মনে করেন কিটোন, এই জায়গায় আমি কিটোনেরটা দিছিলাম, কিটোন। অ্যালকোহলের কার্যকরী মূলক হাইড্রোক্সিল গ্রুপ OH, অ্যালডিহাইডের হইল CHO, জৈব অ্যাসিডের বা কার্বক্সিল অ্যাসিড মূলক COOH, কিটোনের হইল আসলে CO। এইভাবে এখন আসেন এটাকে আমরা এইভাবে লিখি অথবা এইদিকে দুই হাত খালি দিই। হ্যাঁ, এখন আমরা এদের গাঠনিক সংকেত যদি লিখতে যাই, অক্সিজেনের যোজনী 2 এইভাবে লিখি। তারপরে অ্যালডিহাইড একটু খেয়াল করেন, কার্বনের 4 হাত, 4 হাতের মধ্যে 2 হাত দিয়ে অক্সিজেন ধরে, 1 হাত দিয়ে হাইড্রোজেন, এটা তার গাঠনিক সংকেত। এটার গাঠনিক সংকেত কার্বন একটা অক্সিজেনের 2 হাত দিয়ে ধরে, এই মানে যোজনীগুলো মিলতে হবে, কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2 মিলছে। কিটোন আমরা কার্বন আর অক্সিজেন দ্বিবন্ধন, তার 2 হাত খালি। এইভাবে আর আছে ইথার আছে, এস্টার আছে। আমি যদি এস্টারের কথা বলি, আমরা প্রয়োজন অনুযায়ী সেগুলো দেখব। এর মানে কি কার্যকরী মূলকটা আসলে আমরা বুঝতে পারছি যে যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক জৈব যৌগে উপস্থিত থেকে যৌগটির ভৌত রাসায়নিক ধর্ম কার্যত যৌগটির রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে তাকে আসলে কি বলা হয়, কার্যকরী, বা তাদেরকে কার্যকরী মূলক বলে। আশা করি স্যার আমরা আসলে বেসিক 3 ক্লাসটা বুঝতে পারছি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আসলে কি করব, চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা শুরু করব। ধন্যবাদ সবাইকে।